আমার নাম রাত্রি। আজ আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি আমার জীবনের কালো অধ্যায়ের গল্প। লোকমুখে বলে এই কালো জাদু আবার কি? এগুলো কিছুই না, শুধু শুধু মনের ভুল। সত্যি কি তাই? তাহলে শুনুন এই কালো জাদু আমার জীবনটাকে কিভাবে ধ্বংসের পথে ঠেলে দিয়েছিল। আমি রাত্রি, আমার বড় বোনের নাম রূপালী। আমরা দুই বোনই, কোনো ভাই নেই। আমার বাবা একজন শিক্ষক এবং আমার মা ব্যাংকে চাকরি করে। আমার মা ব্যাংকের চাকরিতে বেশ উচ্চ পদেই আছেন, আর আমার বাবাও স্কুলের হেড স্যার। আমি ক্লাস 9-এ পড়ি, আর আমার বোন রূপালী ইন্টার কমপ্লিট করার পর অনার্স ফার্স্ট ইয়ারে উঠেছে। তো যাই হোক, আমরা সুখী পরিবার, কোনো ঝামেলা নেই। চাচাদের মাঝে সয় সম্পত্তির দিক দিয়ে আমার বাবা ছিলেন সবার উপরে। যদিও আমার বাবা ভাইদের মধ্যে সবচাইতে ছোট, কিন্তু তবুও আমার বাবা ওনাদের থেকে আর্থিক অবস্থায় উপরে। আচ্ছা, এগুলো আমি কেন বলছি? আমি কি শো অফ করছি? একদমই না। আসলে আমাদের এই উন্নতি অবস্থার কারণেই কালো জাদু আমাদের জীবনে এসেছিল, আর সেটাকে নিয়ে এসেছিল আমাদেরই আপনজন। তাহলে আমি সেই দিনের ঘটনাটা বলছি, যেই দিন থেকে কালো জাদুর উৎপত্তি হয় আমাদের মাঝে। এটা 2023 সালের ঘটনা। জানুয়ারি মাসের 10 তারিখ। বড় আপুর তখন পরীক্ষা চলছিল। আমার বড় আপু মা বাবার শিক্ষায় সে অনেক মেধাবী ছাত্রী। বাবা মা সবচাইতে বেশি আদর করে রূপালী আপুকে। তাই তো পড়ালেখায় রূপালী আপু আমার থেকেও এগিয়ে, সব সময় ফার্স্ট ক্লাস। আমার আপু সুযোগ পেলেই বই নিয়ে পড়তে বসে, সারা দিন পড়ার মধ্যেই থাকে, কোনো বাজে নেশা নেই। বাজে নেশা বলতে এখানে বোঝানো হয়েছে ফোন দেখা বা টিভি দেখা ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আপু প্রয়োজন ছাড়া ফোনে কথা বলতেন না কারোর সাথে। আর ওইসব প্রেম ভালোবাসার দিকে তো আপু একদমই ছিল না। বড় আপু সবসময় চাইতেন বাবা মায়ের পছন্দে বিয়ে করতে। সেই রাতে আপু পড়ছিল, আমি তখন ঘুমে আচ্ছন্ন। আমাদের ঘরের গেটটা খোলাই ছিল। ঘুমানোর সময়ও আমরা গেট লাগাই না। আমাদের ঘর থেকে ডাইনিং রুমটা দেখাই যাচ্ছে, আর ডাইনিং রুমের পাশে ছিল ড্রয়িং রুম এবং একদম শেষে বাবা মায়ের রুম। তো আপু পড়তে পড়তে হঠাৎ লক্ষ্য করলেন যে ডাইনিং রুমের চেয়ারের উপর কেউ বসে আপুর দিকেই তাকিয়ে আছে, হুবহু কালো আকারের। এটা দেখে আপু কিছুটা চমকে ওঠে এবং তার চশমাটা খোলে আবারও পরিষ্কার করে পড়ে এবং দেখে সেখানে কেউ নেই। তখন আপু ভাবে যে এটা তার মনের ভুল। তো আপু আবারও পড়ায় মনোযোগী হয়। বলে রাখা ভালো, ডাইনিং রুমের লাইটটা অফ ছিল আর আমাদের রুমের লাইটটা অন ছিল, বাকি সব লাইটই অফ ছিল। আমি ওইদিকে কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়েছিলাম, কেননা আলো চোখে লাগলে আমার আবার ঘুম আসে না। কিন্তু আপুর জন্য লাইট অফও করতে পারছিলাম না, কেননা আপুর পরীক্ষা। তাই আপু তখন খেয়াল করলেন যে কেউ একজন ডাইনিং রুমে দৌড়ে হেঁটে গেল, কালো অদ্ভুত। আপু এবার ডাইনিং রুমে কিছুক্ষণ তাকিয়ে রইল, কেন যেন তার গাটা ঝাঁকুনি দিয়ে উঠল। এইরকম তো আগে কখনো হয়নি। তো আপু বইটা অফ করে এক পা দুপা করে ডাইনিং রুমে যায় এবং গিয়ে ডাইনিং রুমের লাইট অন করে। ডাইনিং রুমের লাইট অন করে রান্নাঘর সবকিছু চেক করে, কিন্তু কোথাও কেউ নেই। আমাদের একটা স্টোর রুম ছিল, সেই রুমটাও চেক করেছে, কিন্তু সেখানেও কেউ নেই। তো আপু কিছু না দেখে আবারও লাইট অফ করে সে আবারও নিজের জায়গায় এসে পড়তে শুরু করে। আপু এমন ভাবে ঝুঁকে পড়ছিল যেন খাটের নিচ থেকে কিছু একটা গেলে বা বের হলে সেটা দেখা যায়। আপু তখন লক্ষ্য করলেন কালো একটা ছায়া খাটের নিচে ঢুকে গেল। এইটা দেখে আপু এক চিৎকার দেয়, সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। আমি বলি, কি হয়েছে তোমার? আপু তখন তোতলাতে তোতলাতে বলে, খাটের নিচে কিছু একটা গেছে। আমি তখন বললাম, কি গেছে? হয়তো বা তেলাপোকা। আপু বলল যে না, বিষয়টা আমি অনেকক্ষণ ধরেই খেয়াল করছি, তুই একটু দেখ। আমি তখন ফোনের ফ্ল্যাশ অন করে পুরো খাটের নিচ ভালো করে দেখি, পুরোটাই ফাঁকা, কিছুই নেই। আপুর চিৎকারে মা বাবাও ঘুম থেকে উঠে গেছে। এরপর আপু যা যা দেখেছে সবকিছুই বলে। আমার মা বাবা তখন হেসে উড়িয়ে দিলেন আর বললেন, বেশি পড়তে পড়তে তোর চোখে ভুলভাল জিনিস দেখছিস। আমার মা বাবা কখনোই এসব ভূত জিন বিশ্বাস করতেন না। অন্যদিকে আমি আবার ছিলাম অনেকটাই ভীতু স্বভাবের। আপুও বেশ ভয় পেয়েছে দেখে বোঝা যাচ্ছে। আস্তে আস্তে আমাদের পুরো ঘরের মধ্যে আমরা সবাই এই জিনিসটা খেয়াল করতে লাগলাম। একটা কালো ছায়া দ্রুত চলে যাচ্ছে, আবার কখনো এক জায়গায় থেমে রয়েছে। আপুর পরে প্রথমবার দেখেছিল মা, যখন রাত্রিবেলা পানি খাওয়ার জন্য ডাইনিং রুমে এসেছিল। লাইট অফ থাকা অবস্থায় মা পানি খেয়ে আবার চলে যেতে লাগলেন। ঠিক তখনই মা দেখলেন একদম তার সামনে দেয়াল ঘেঁষে একজন দাঁড়িয়ে আছে, কালো। মা এক চিৎকার দিয়েছিলেন, সাথে সাথে বাবা ঘুম থেকে উঠে লাইট অন করলেন। আমাদেরও ঘুম ভেঙে গিয়েছিল, কিন্তু কেউই কিছু দেখিনি। এরপর থেকে মা বুঝতে পারলেন আপুর বিষয়টা। আমি তো এরই মধ্যে আরো বেশি ভয় পাচ্ছিলাম। এরপরে দেখেছিলেন বাবা দেখেছিলেন তাদের বেডরুমের ওপরের ফ্যানের মধ্যে এই কালো ছায়াটা ঝুলে বসে আছে। বাবাও চিৎকার করে উঠেছিল। আমরা আসলে বুঝতে পারছিলাম না সমস্যাটা কোথায়। এই বাড়িতে, কিন্তু এই বাড়িতে অনেক দিন ধরে আছি, এইরকম কখনোই
হয়নি, তাহলে হুট করে এ কোথা থেকে আসলো? সর্বশেষে আমি দেখা পেলাম তার। আমার বান্ধবীর সাথে কথা বলতে বলতে বারান্দায় গিয়েছিলাম। বারান্দায় দোলনায় বসে আমি আমার বান্ধবীর সাথে কথা বলছিলাম। ঠিক তখনই দেখলাম বারান্দার একদম সামনে সেই কালো ছায়াটা আমার দিকেই দাঁড়িয়ে আছে। আমি ভয়ে এক চিৎকার দিয়ে উঠি, সাথে সাথে আমার বড় আপু চলে আসে সেখানে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেখানে কেউ ছিল না। বাবা ঠিক করলেন আমাদের মসজিদের ইমাম সাহেবকে আমাদের বাড়িতে নিয়ে আসবেন। যেই কথা সেই কাজ, পরের দিনই ইমাম সাহেবকে আমাদের বাড়িতে নিয়ে আসা হলো। তাকে সবকিছু খুলে বললাম। তিনি পুরো বাড়িতে ঘুরে দেখলো। এরপর তিনি চলে গেলেন, বললেন যে আজ রাত 12টায় সে তার জিনের দ্বারা জানবেন কি হয়েছে এই বাড়িতে, এবং তিনি বললেন যে কাল আসবেন আমাদের বাড়িতে। আমরা তো প্রচন্ড ভয়ে ছিলাম কি সমস্যা হলো। পরের দিন সে আমাদের বাড়িতে আসলো এবং আমাদেরকে জানালো আপনাদের বাড়িতে কোনো সমস্যা নেই, যে এসেছে তাকে পাঠানো হয়েছে। আমরা কিছুই বুঝতে পারছিলাম না কে পাঠিয়েছে এবং সে কে। ইমাম সাহেব তখন বললেন কাল রাত 12টায় আমি আমার জিনের দ্বারা জানতে পেরেছি আপনাদের ওপর কালো জাদু করা হয়েছে এবং একটা শয়তান জিনকে এ বাড়িতে পাঠিয়েছে। এবং ইমাম সাহেব আমার বাবাকে বললেন এবং এটা করেছে আপনার রক্তেরই কেউ একজন। আমি আর মা তো অবাক, কি বলছে এইসব? রক্তের? তাহলে কি চাচারা করেছে? চাচারা তো বাবার রক্ত। মূলত আমাদের 4 জনকেই কুফরি করা হয়েছে। প্রথমত বাবাকে, যাতে বাবা তার সয় সম্পত্তি ধরে রাখতে না পারে এবং আস্তে আস্তে যেন নিচু পথে চলে যায়, হতাশায় ডুবে যেন সে আত্মহত্যা করে। দ্বিতীয়ত আমার মাকে করা হয়েছে, সে যেন সংসারে মনোযোগ দিতে না পারে, বাবার টাকা সয় সম্পত্তি সব সে যেন নষ্ট করে ফেলে। এবং তৃতীয়ত আমার বোনের উপর কালো জাদু করা হয়েছে, আমার বোনের মেধা যাতে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়, আমার বোনের যেন পড়ালেখা থেকে একদম মন উঠে যায়, সেই সাথে সারা জীবন হতাশা এবং যেন চিরকুমারী থেকে যায়, যাতে বড় আপুর কখনোই বিয়ে না হয়। এবং চতুর্থ আমাকে করা হয়েছে, আমাকে খুব খারাপ কালো জাদু করেছে। প্রথমত আমার যেন কখনো বিয়ে না হয়, আমি যেন সব সময় হতাশায় ডুবে থাকি এবং অন্ধকারে বসে থাকি। সে দুষ্ট জিনটাকে আমার কাছেই পাঠানো হয়েছে, সেই জিনটা প্রতিনিয়ত আমার সম্মানহানি করে, যাতে অকালে আমি গর্ভবতী হয়ে যাই, কেউ বুঝতেই না পারে এটা কার বাচ্চা, এবং এক সময় যাতে আমি লজ্জায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করি। ইমাম সাহেব তার জিনের দ্বারা এই সবকিছু জেনেছে, সবচাইতে নোংরা কুফরি আমাকেই করেছে। যাই হোক, কবিরাজ এরপর সেই কালো জাদুটা কাটানোর জন্য আমাদের 4 জনকে 4টি তাবিজ দেয়, সেই সাথে আমাদের ঘর বন্ধ করে দেয়। আমরা সেই তাবিজ সব সময় নিজের শরীরেই রাখতাম। ঘর বন্ধ করে দেওয়ার পর থেকে আর সেই ছায়াটাকে দেখতাম না, ভাবতাম যে সবকিছু ঠিক হয়ে গেছে। কিছুদিন পর আমার চাচা আমার বাবাকে ফোন করে বলে, কি রে কেমন আছিস তোরা, তোদের কবে থেকে দেখি না, আমাদের বাড়িতে বেড়াতে আয়। বাবা সোজা নিষেধ করে দিল। মা বলল এমনও হতে পারে তারাই কালো জাদু করেনি, তোমার অন্যের রক্তের কেউ করেছে, তাই তাদেরকে এভাবে মুখের উপর না করে দেওয়াটা ভুল হয়েছে, তার চাইতে ভালো হয় চলো আমরা তাদের বাড়িতে যাই। মায়ের কথায় বাবার মন গড়ল। এরপর আমরা 4 জন চলে গেলাম চাচার বাড়িতে। জীবনে হয়তো সবচেয়ে বড় ভুলটা সেই দিনই করেছিলাম। চাচি একটা বাটিতে পায়েস নিয়ে এলেন এবং সবাইকে 1 চামচ করে খাইয়ে দিলেন, অথচ তারা কেউ খেলো না। আমার বাবা অবশ্য খেতে চাইছিলেন না, কিন্তু আমার চাচি জোর করে খাইয়ে দিলেন। আমার মাথায় তখন একটা কথাই ঘুরপাক খাচ্ছে, আচ্ছা আমরা কি এখানে এসে ভুল করলাম নাকি? তো যাই হোক, সেখানে কিছুক্ষণ থাকার পর আমরা বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর পুরো বাড়িটাই কেমন যেন গরম হয়ে থাকতো, দম আটকে আসতো। এসি ছিল, দরজা জানালা সব খুলে দিতাম, তারপরও গরম কোনোভাবেই কমছে না। এত গরম কোত্থেকে আসলো? তাপমাত্রা চেক করলাম, সব ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে ঘরের ভেতর জাহান্নাম। রাতে ঘুমিয়ে আছি, হঠাৎই মনে হলো যে কেউ আমার উপর উঠে বসে আছে। আমার মুখ চেপে রেখেছে, চিৎকার করতে পারছি না। কেন এরকম হচ্ছে আমার? আগে তো এরকম হয়নি। বাবা মা আর আমার বড় বোনেরও সেম অবস্থা। ফজরের আজান দেওয়া অবধি আমাদের অবস্থা খুবই খারাপ ছিল। ফজরের আজান দেওয়ার সাথে সাথে আমরা স্বাভাবিক হলাম, নিঃশ্বাস নিতে পারলাম, ঘরটা যেন ঠান্ডা হয়ে গেল। দৌড়ে বের হয়ে গেলাম সেই বাড়ি থেকে। আমি আমার বাবা মাকে বললাম মনে হচ্ছে চাচা চাচি আমাদেরকে কালো জাদু করেছিল। আমরা সোজা চলে গেলাম সেই ইমাম সাহেবের কাছে। তিনি আমাদের নিশ্চিত করলেন সেই চাচা চাচি আমাদের উপর কুফরি করেছে। আর এইবার তাদের বাড়িতে যাওয়ার পর এবং সেই পায়েস খাওয়ার পর সেই পায়েসে মেশানো ছিল কুফরির মন্ত্র, সাথে সাথে আমাদের যে শরীর বন্ধ করা ছিল সব কেটে গেছে এবং সেই জিনটা খুবই ক্ষিপ্ত হয়ে গেছে আমাদের উপর। আমার বাবা তখন বলতে থাকে এখন আমরা কি করব আপনি বলি দিন। এরপর সেই ইমাম সাহেব কুফরি কেটে দিলেন এবং আমাদেরকে কিছু দোয়া সূরা কালাম শিখিয়ে দিলেন, নতুন করে আমাদের তাবিজ দিলেন শরীর বন্ধের। এরপর থেকে আলহামদুলিল্লাহ এখন আমরা ভালো আছি। সেই চাচাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই।